পর্যায় সারণীর আগের ক্লাসে আমরা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এফ ব্লক মৌল নিয়ে আলোচনা করেছিলাম। দেখো, আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ বা শ্রেণী আছে 18টা, আর পিরিয়ড বা পর্যায় আছে 7। এখানে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, এক হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মৌল আর হচ্ছে প্রতিনিধি মৌল। নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো আধুনিক পর্যায় সারণীতে 18 নম্বর গ্রুপে থাকে। এদেরকে নোবেল গ্যাস এলিমেন্টস বলা হয় বা জিরো গ্রুপ এলিমেন্টসও বলা হয়। 18 নম্বর গ্রুপে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই মৌলগুলো থাকে। এই মৌলগুলোর বহিস্তম কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস NH2Np6। একমাত্র হিলিয়ামের ক্ষেত্রে 1s2 বা NH2, কারণ হিলিয়ামের দুটো ইলেকট্রন থাকে, আর বাকিদের ক্ষেত্রে NH2Np6। এই মৌলগুলোর বাইরের কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ থাকে, মানে এদের অষ্টক পূর্ণ থাকে। আর অষ্টক পূর্ণ থাকে বলে এই মৌলগুলো ভীষণ স্টেবল হয় এবং কেমিক্যালি ইনার্ট হয়, অর্থাৎ এই মৌলগুলো সাধারণত কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় হয়। সেজন্য এদের বলা হয় নিষ্ক্রিয় গ্যাস মৌল। এবার দেখব প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। এই নিষ্ক্রিয় গ্যাস মৌলগুলো ছাড়া বাকি যে এস ব্লক এবং পি ব্লক মৌলগুলো আছে তাদেরকেই বলা হয় প্রতিনিধি মৌল বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস। এদের ক্ষেত্রে বহিস্তম কক্ষের সাধারণ ইলেকট্রন বিন্যাস NS1 থেকে NH2Np5 পর্যন্ত হতে পারে এবং এই মৌলগুলো রাসায়নিকভাবে অনেক সক্রিয়। আর একটা জিনিস নিয়ে এখানে আলোচনা করব, সেটা হচ্ছে আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট। একে শিল্ডিং এফেক্টও বলা হয়। দেখো, নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করে। একদম বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকে তার প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, এই মাঝে যে ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো থাকে তারা সেই আকর্ষণ বলের প্রভাবটা কমিয়ে দেয়। অর্থাৎ এই অন্তর্বর্তী ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো পর্দা বা স্ক্রিনের মতো আচরণ করে। তার ফলে কি হয়, এই বহিস্তম কক্ষে উপস্থিত ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলের প্রভাবটা অনেক কমে যায়। এটাকেই বলা হয় আবরণী প্রভাব বা স্ক্রিনিং এফেক্ট। বিভিন্ন উপকক্ষে অবস্থিত ইলেকট্রনগুলোর ক্ষেত্রে এই আবরণী প্রভাবের ক্রম হচ্ছে S greater than P greater than D greater than F। আজকে আমরা মৌলের বিভিন্ন ধর্ম পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর কিভাবে পরিবর্তিত হয় সেটা নিয়ে আলোচনা করব। আর সেখানে অনেক জায়গাতে এই আবরণী প্রভাবটা আসবে, সেজন্য এই আবরণী প্রভাব কাকে বলে সেটা আলোচনা করে দিলাম। এবার দেখো, পরমাণু এই 4টে ধর্ম নিয়ে আলোচনা করব। পরমাণুর আকার পর্যায় সারণীতে বাম দিক থেকে ডান দিকে গেলে হ্রাস পায় এবং শ্রেণীতে উপর থেকে নিচে গেলে বৃদ্ধি পায়। এবং এই যে 3টে ধর্ম রয়েছে, আয়নন বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে বৃদ্ধি পায় এবং শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। অর্থাৎ পর্যায় বরাবর যে প্রবণতা দেখাচ্ছে, শ্রেণী বরাবর ঠিক তার বিপরীত প্রবণতা হচ্ছে। আজকের ক্লাসে আমরা পরমাণুর আকার নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবার আলোচনা করব পরমাণুর আকার বা অ্যাটমিক সাইজ। পরমাণুর আকার নিয়ে জানতে হলে পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কেও জানতে হবে, কারণ পারমাণবিক ব্যাসার্ধ যদি কম হয় তাহলে পরমাণুর আকারও কম হয়, আর পারমাণবিক ব্যাসার্ধ যদি বেশি হয় তাহলে পরমাণুর আকার বৃদ্ধি পায়। পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? পরমাণুর নিউক্লিয়াস থেকে বহিস্তম ইলেকট্রন কক্ষের দূরত্বকে বলা হয় পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ 3 প্রকার: সমযোজী ব্যাসার্ধ বা কোভ্যালেন্ট রেডিয়াই, ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াই, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বা ভ্যান ডার ওয়ালস রেডিয়াই। আমি প্রত্যেকটা নিয়ে আলোচনা
মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় সমযোজী ব্যাসার্ধ। ছবি এঁকে দেখাচ্ছি, দেখো। একই মৌলের দুটো পরমাণু, এদের নিউক্লিয়াসের মধ্যে যে দূরত্ব এটাকে বলা হয় আন্তঃনিউক্লীয় দূরত্ব। এই দূরত্বের অর্ধেক মানে এই যে দূরত্বটা, এটাকে বলা হয় সমযোজী ব্যাসার্ধ বা সমযোজী পারমাণবিক ব্যাসার্ধ। কোন হোমোনিউক্লীয় অণুর ক্ষেত্রে এই সমযোজী ব্যাসার্ধ বের করব R সমান হাফ ইন্টু আন্তঃনিউক্লীয় দূরত্ব। হোমোনিউক্লীয় মানে একই মৌলের দুটো পরমাণু যখন সমযোজী এক বন্ধনের মধ্যে যুক্ত আছে, যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে, সেক্ষেত্রে হাইড্রোজেনের পারমাণবিক ব্যাসার্ধ বা সমযোজী পারমাণবিক ব্যাসার্ধ সমান হাফ ইন্টু দুটো হাইড্রোজেন পরমাণুর আন্তঃনিউক্লীয় দূরত্ব। আর যখন হেটেরোনিউক্লীয় অণুর ক্ষেত্রে সমযোজী ব্যাসার্ধ বের করব, তখন কিভাবে করব? আর এ বি সমান হচ্ছে আর এ প্লাস আর বি। যেমন HCl, HCl এর ক্ষেত্রে আর HCl সমান আর এইচ প্লাস আর সি। এখানে ক্লোরিন পরমাণুর সমযোজী ব্যাসার্ধ বের করব আর HCl মানে HCl অণুতে হাইড্রোজেন আর ক্লোরিন পরমাণুর আন্তঃনিউক্লীয় দূরত্ব মাইনাস আর এইচ, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুর সমযোজী ব্যাসার্ধ। এবার দেখব ধাতব ব্যাসার্ধ বা মেটালিক রেডিয়াই। ধাতব কেলাসের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি ধাতব পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় ধাতব ব্যাসার্ধ। নেক্সট দেখব ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ কাকে বলে? কোন মৌলের কঠিন অবস্থায় সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটো পৃথক অণুর অন্তর্গত নিকটতম দুটি পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলা হয় ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। আমি ছবি এঁকে দেখাচ্ছি, দেখো। এখানে দুটো পৃথক অণু রয়েছে। এই অণুটার ক্ষেত্রে দুটো পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী যে দূরত্ব, এই যে দূরত্বটা, এটা হচ্ছে আন্তঃনিউক্লীয় দূরত্ব। এর যে অর্ধেক দূরত্ব, এই দূরত্বটা, এটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এই অণুটার ক্ষেত্রে দুটো পরমাণু নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আন্তঃনিউক্লীয় দূরত্ব, আর এদের এই দূরত্বের অর্ধেক হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। এবার এই দুটো পৃথক অণুর অন্তর্গত নিকটতম দুটো পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক মানে এই যে দূরত্বটা, এই দূরত্বটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এই যে তিন প্রকার পারমাণবিক ব্যাসার্ধ সম্পর্কে জানলাম, এদের ক্রমটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ গ্রেটার দেন ধাতব ব্যাসার্ধ গ্রেটার দেন সমযোজী ব্যাসার্ধ। দেখো, পর্যায় সারণীতে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে এবং পরমাণুর আকারও কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের পরমাণু ক্রমাঙ্ক 1 একক করে বৃদ্ধি পায় এবং পার্থক্য সূচক ইলেকট্রনটা একই বহিস্থ কক্ষে সংযোজিত হয়। এবার পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির ফলে নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, অর্থাৎ নিউক্লিয়াসের পজিটিভ চার্জটা বেড়ে যায় এবং পার্থক্য সূচক ইলেকট্রনটা একই কক্ষে সংযোজিত হওয়ার জন্য
বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা অনেক বেড়ে যায়, ফলে পারমাণবিক ব্যাসার্ধটা কমে যায় এবং পরমাণুর আকারও কমে যায়। আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো পর্যায় বরাবর সোডিয়াম পরমাণু ক্রমাঙ্ক 11, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। বাম দিক থেকে ডান দিকে গেলে মৌলের পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে। এদের ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা লিখি, মানে কোন কক্ষে কটা করে ইলেকট্রন আছে, তাহলে দেখো সোডিয়ামের ক্ষেত্রে দুটো ইলেকট্রন আছে কে তে, এর কক্ষপথে রয়েছে 8টা আর এম এতে রয়েছে 1টা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 282, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 283, সিলিকনের ক্ষেত্রে 284, ফসফরাসের 285, সালফারের 286 এবং ক্লোরিনের 287। লক্ষ্য করো প্রত্যেকটার ক্ষেত্রে কে এবং এল কক্ষে দুটো এবং 8টা এই ইলেকট্রন আছে, এবং বাকি যে ইলেকট্রনগুলো রয়েছে, মানে এক একক করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং সেই ইলেকট্রনগুলো এম কক্ষে প্রবেশ করেছে, অর্থাৎ একই কক্ষে পার্থক্যসূচক ইলেকট্রনগুলো প্রবেশ করেছে, যার ফলে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির জন্য নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বেড়েছে, নিউক্লিয়াসের পজিটিভ চার্জ বেড়েছে এবং বাইরের কক্ষটা একই রয়ে গেছে, মানে ইলেকট্রনগুলো একই কক্ষে সংযোজিত হয়েছে। ফলে যত বাম দিক থেকে ডান দিকে যাওয়া যাবে, বাইরের ইলেকট্রনগুলোর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা তত বেড়েছে, পারমাণবিক ব্যাসার্ধও কমে গেছে এবং পরমাণুর আকারও বাম দিক থেকে ডান দিকে গেলে কমে যায়। শ্রেণী বরাবর উপর থেকে নিচে গেলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় এবং পরমাণুর আকার বৃদ্ধি পায়। এক্ষেত্রে কি হয়, নতুন নতুন কক্ষের সংযোজন ঘটে, মানে বহিস্তম সর্ববহিস্থ ইলেকট্রনটা নতুন কক্ষে সংযোজিত হয়। যেমন আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এরা একটা শ্রেণীতে রয়েছে উপর থেকে নিচে মৌলগুলো। লিথিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 3, সোডিয়ামের 11, পটাশিয়ামের 19। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা যদি এইভাবে লেখা হয় তাহলে 2 1, সোডিয়ামের ক্ষেত্রে 281 আর পটাশিয়ামের ক্ষেত্রে 2881। উপর থেকে নিচে যত যাওয়া যাচ্ছে পরমাণু ক্রমাঙ্ক তো বাড়ছে, কিন্তু ইলেকট্রনগুলো যখন সংযোজিত হচ্ছে, দেখো একটা করে নতুন কক্ষের সংযোজন হচ্ছে। এর ক্ষেত্রে কে এল এই দুটো ছিল, এখানে কে এল এম কক্ষের সংযোজন ঘটলো। পটাশিয়ামের ক্ষেত্রে কে তে দুটো, এল এতে 8টা, এম এতে 8টা, আবার এন কক্ষের সংযোজন ঘটলো। তাহলে নতুন নতুন বহিস্থ কক্ষের সংযোজন ঘটছে, ফলে নিউক্লিয়াস থেকে দূরবর্তী হচ্ছে। এছাড়া আমরা আবরণী প্রভাব পড়েছি যে অন্তর্বর্তী ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো পর্দার মতো আচরণ করে, ফলে বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমিয়ে দেয়, যার ফলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধটা বেড়ে যায় এবং পরমাণুর আকারও বৃদ্ধি পায়। আরেকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন। ফ্লুরিনের ক্ষেত্রে 9 পরমাণু ক্রমাঙ্ক, ক্লোরিনের 17, ব্রোমিনের 35। দেখো ফ্লুরিনের ক্ষেত্রে 27, ক্লোরিনের 287, ব্রোমিনের 28817। উপর থেকে যত নিচে যাওয়া যাচ্ছে নতুন বহিস্থ কক্ষে সংযোজন ঘটছে, নিউক্লিয়াস থেকে দূরবর্তী হচ্ছে। এছাড়া অন্তর্বর্তী ইলেকট্রনপূর্ণ কক্ষগুলো পর্দার মতো আচরণ করছে, ফলে বাইরের ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কমে যাচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে এবং পরমাণুর আকারও বৃদ্ধি পাচ্ছে। এবার আমরা আলোচনা করব ল্যান্থানাইট সংকোচন নিয়ে। 58 সিরিয়াম থেকে 71 লুটেশিয়াম পর্যন্ত মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইট মৌল। এদের ক্ষেত্রে সাধারণ ইলেকট্রন বিন্যাস হয় 4f1 to 14, 5d0 to 1, 6s2। এই মৌলগুলোর ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রন 4f অরবিটালে প্রবেশ করে। 4f অরবিটালের সেট ডিফিউজড হয় এবং আবরণী ক্ষমতার ক্রম দেখিয়েছিলাম s greater than p greater than d greater than f। f অরবিটালের আবরণী ক্ষমতা সবথেকে কম হওয়ার জন্য এই অরবিটালে যে ইলেকট্রনগুলো অ্যাড হচ্ছে তাদের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বলটা অনেক বেড়ে যায়, ফলে পারমাণবিক ব্যাসার্ধটা অনেক কমে যায়। এমনকি এই মৌলের আয়নগুলোর ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধও কমে যায়, ফলে এক প্রকার
সংকোচন দেখা যায়। এটাকেই বলা হয় ল্যান্থানাইট সংকোচন বা এফ কন্ট্রাকশন। এবার দেখো আয়নীয় ব্যাসার্ধ কাকে বলে। কোনো আয়নের নিউক্লিয়াসের কেন্দ্র থেকে যে দূরত্ব পর্যন্ত ইলেকট্রন মেঘের ওপর নিউক্লিয় আকর্ষণ বল বিস্তৃত থাকে সেই দূরত্বকে ওই আয়নটির আয়নীয় ব্যাসার্ধ বলে। আয়নীয় ব্যাসার্ধ কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা দেখব ক্যাটায়ন এবং অ্যানায়নের ক্ষেত্রে। প্রথমে ক্যাটায়নের ক্ষেত্রে দেখা যাক, কোন মৌলের পরমাণু থেকে যখন এক বা একাধিক ইলেকট্রন অপসারিত হয় তখন ক্যাটায়ন তৈরি হয়। একটা উদাহরণ দিয়ে দেখা যাক, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম থেকে যখন দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে তখন Mg2+, এই ক্যাটায়নটা তৈরি হয়। দেখো ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 12, তাহলে ম্যাগনেসিয়ামের প্রোটন সংখ্যা 12 এবং ইলেকট্রন সংখ্যা 12। যখন Mg2+ এই ক্যাটায়নটা তৈরি হচ্ছে তখন এর ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম থাকবে 12, কিন্তু দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে তাই ইলেকট্রন সংখ্যা 10। তাহলে এই ক্যাটায়নটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যার তুলনায় বেশি, অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত পজিটিভ চার্জের পরিমাণটা বেশি। এর ফলে ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জের মানটা বেড়ে যায় এবং ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস অনেক বেশি আকর্ষণ করে, ফলে ব্যাসার্ধটা কমে যায়। তাহলে মূল পরমাণু থেকে ক্যাটায়নের ব্যাসার্ধ কমে যায়। আবার কোনো মৌলের পরমাণু একাধিক যদি ক্যাটায়ন দেখা যায়, যেমন ধরো Fe, এর ক্ষেত্রে Fe2+ হয়, আবার Fe3+ও হয়। এখানে Fe3+ এর আয়নীয় ব্যাসার্ধ Fe2+ এর থেকে কম হয়, অর্থাৎ আমরা বলতে পারি যে মূল পরমাণু থেকে ক্যাটায়নের ব্যাসার্ধ কম হয়, আবার ক্যাটায়নগুলোর মধ্যে ক্যাটায়নের পজিটিভ চার্জ যত বাড়ে ব্যাসার্ধ তত কমতে থাকে। এবার দেখব অ্যানায়নের ক্ষেত্রে। ধরো অক্সিজেন, এতে দুটো ইলেকট্রন যোগ হয়েছে, O2- তৈরি হয়েছে। অক্সিজেনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত? 8, কারণ অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, ইলেকট্রন সংখ্যাও 8। যখন O2- তৈরি হয়েছে এই অ্যানায়নটার ক্ষেত্রে প্রোটন সংখ্যা সেম থাকবে, ইলেকট্রন সংখ্যা কত হবে? দুটো ইলেকট্রন যোগ হয়ে এর ক্ষেত্রে 8 ছিল, এখানে 10 হবে। তাহলে এই অ্যানায়নটার ক্ষেত্রে প্রোটন সংখ্যার তুলনায় ইলেকট্রন সংখ্যা বেশি, ফলে ইলেকট্রন প্রতি নিউক্লিয় চার্জের মানটা কমে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে? ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কম হচ্ছে এবং ব্যাসার্ধটা বেড়ে যাচ্ছে। তাহলে মূল পরমাণুর থেকে অ্যানায়নের ব্যাসার্ধ বৃদ্ধি পায়। আরো কয়েকটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো N3-, O2-, F-। এদের ক্ষেত্রে নাইট্রোজেন, অক্সিজেন আর ফ্লুরিন এই তিনটে মৌল পর্যায় সারণীতে পর্যায় বরাবর পরপর থাকে, কারণ নাইট্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক 7, অক্সিজেনের 8, ফ্লুরিনের 9। এবার এদের এই অ্যানায়নগুলোর ক্ষেত্রে দেখো প্রোটন সংখ্যা নাইট্রোজেনের 7, এখানে 8, এখানে 9, আর ইলেকট্রন সংখ্যা অ্যানায়ন তৈরির ফলে 7টা ইলেকট্রনের সঙ্গে 3টে ইলেকট্রন যোগ হয়েছে, তাহলে 10। এখানে অক্সিজেন O2- তৈরির ফলে 8টা ইলেকট্রন আগে ছিল, দুটো যোগ হয়ে 10, আর F- এর ক্ষেত্রেও 10। তাহলে তিনটের জন্যই ইলেকট্রন সংখ্যাটা সেম, মানে এরা আইসো ইলেকট্রনিক। কিন্তু এই তিনটে অ্যানায়নের মধ্যে F- এর ক্ষেত্রে প্রোটন সংখ্যাটা বেশি, অর্থাৎ F- এর ক্ষেত্রে ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস বেশি আকর্ষণ করে। তুলনামূলকভাবে N3- এর ক্ষেত্রে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা কম হবে। সেই জন্য F- এর আয়নীয় ব্যাসার্ধ কম এবং N3- এর আয়নীয় ব্যাসার্ধ বেশি হয়। তাহলে এখানে আমরা কি দেখলাম? মূল পরমাণু থেকে অ্যানায়নের ব্যাসার্ধ বেশি হচ্ছে, আবার অ্যানায়নের নেগেটিভ চার্জ যত বেড়ে যাচ্ছে তত এর ব্যাসার্ধটাও বেড়ে যাচ্ছে। এবার দেখব আরেকটা উদাহরণ, Na+, Mg2+, Al3+। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরাও পর্যায় বরাবর পরপর থাকে। প্রোটন সংখ্যা এর ক্ষেত্রে 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13। ক্যাটায়ন গঠনের ফলে ইলেকট্রন, সোডিয়াম প্লাস, তাই একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে 10।
Mg2 প্লাস দুটো ইলেকট্রন বেরিয়েছে 10, Al3 প্লাস তিনটে ইলেকট্রন বেরিয়েছে 10। এরাও আইসো ইলেকট্রন। এদের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, অ্যালুমিনিয়াম 3 প্লাসের ক্ষেত্রে প্রোটন সংখ্যা বেশি, তাহলে এর নিউক্লিয়াসটা ইলেকট্রনকে বেশি আকর্ষণ করবে, ফলে এর ব্যাসার্ধটা অনেক কমে যাবে। তাহলে এই ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধের ক্রমটা হবে এটা। তাহলে আমরা কি দেখলাম, মূল পরমাণু থেকে ক্যাটায়নের আয়নীয় ব্যাসার্ধ কমছে, আবার ক্যাটায়নের পজিটিভ চার্জ সম ইলেকট্রনিক ক্যাটায়ন, কিন্তু পজিটিভ চার্জ যখন বাড়ছে তখন এদের আয়নীয় ব্যাসার্ধটা কমে যাচ্ছে। আরেকটা উদাহরণ দিয়ে দেখা যাক, শ্রেণী বরাবর F Cl Br I। উপর থেকে নিচে গেলে নতুন বহিস্থ কক্ষের সংযোজন ঘটছে এবং নিউক্লিয়াস থেকে সেটা দূরবর্তী হচ্ছে। এছাড়া ইলেকট্রন যোগ হচ্ছে, কারণ অ্যানয়ন তৈরি হচ্ছে মানে বাইরের পক্ষে ইলেকট্রন যোগ হচ্ছে। ইলেকট্রন যোগ হওয়ার ফলে ইলেকট্রনগুলোর মধ্যে একটা পারস্পরিক বিকর্ষণ বল কাজ করে, ফলে নিউক্লিয়াসের ওই বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বলটা দুর্বল হয়ে পড়ে। এর ফলে কি হয়, ব্যাসার্ধটা অনেক বেড়ে যায়। তাহলে উপর থেকে নিচে যখন যাওয়া যাচ্ছে তখন এই আয়নগুলোর ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম, যে ক্যাটায়ন এবং অ্যানায়নগুলোর ক্ষেত্রে কিভাবে ব্যাসার্ধের পরিবর্তন হচ্ছে। মূল পরমাণু থেকে ক্যাটায়নের ব্যাসার্ধ কমে যাচ্ছে এবং অ্যানায়নের ব্যাসার্ধ বেড়ে যাচ্ছে। ক্যাটায়নের ক্ষেত্রে যখন পজিটিভ চার্জের পরিমাণ বাড়ছে তখন তার আয়নীয় ব্যাসার্ধ আরো কমে যাচ্ছে। যেখানে দেখেছি যে সম ইলেকট্রনিক আয়নগুলোর ক্ষেত্রে যত ক্যাটায়নের পজিটিভ চার্জ বেড়েছে আয়নীয় ব্যাসার্ধ কমে গেছে, আর সম ইলেকট্রনিক এই আয়নগুলোর ক্ষেত্রে অর্থাৎ অ্যানায়নগুলোর ক্ষেত্রে নেগেটিভ চার্জ বাড়ার সাথে সাথে ব্যাসার্ধ বেড়ে গেছে। আজকে আমরা পরমাণুর আকার, পারমাণবিক ব্যাসার্ধ এবং আয়নীয় ব্যাসার্ধ নিয়ে আলোচনা করলাম। নেক্সট ক্লাসে আমরা আয়নন বিভব